স্থানীয় স্তরে যেমন এখানটায় পানীয় জলের ভীষণ সংকট, এবং এখানটায় বিশেষ করে কয়েকটা ব্লক আছে যেখানটায় আপনার পানীয় জল এই যে শুরু হয়েছে এখন সময়টা, আপনার পানীয় জলের জন্য হাহাকার ওঠে মানুষের। এমনকি বাংলাদেশ থেকে বালতি করে জল এনেও কিন্তু তৃষ্ণা নিবারণ করতে হয়, এরকম জায়গাও আছে বর্ডার। সেই জায়গাটাতে আমার যেটা নিজস্ব ইচ্ছা সেটা হচ্ছে এই পানীয় জলের সংকটটা আমাদের যে আছে, বিশেষ করে যে কটা ব্লকে আছে, যেমন হচ্ছে আপনার একটা এই যে পানীয় জলের সমস্যা বললেন সেটা একদম খুব স্পেসিফিক্যালি যদি আমি জিজ্ঞেস করি, ধরুন ব্লক বা এই মানে যে সমস্ত পাড়া এই হিসেবে যদি সেখানে কত পরিবার জল পায় বা পায় না, এরকম কোনো খতিয়ান আছে? এখন একদম স্পেসিফিক্যালি আপনাকে কত পরিবার পায় বা পায় না এই কথাটা বলা মুশকিল, কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যেমন আপনার জায়গাগুলো বলে, যেমন তপনে আপনি মোর দ্যান 70% আপনি এখনও গ্রামে আপনার পানীয় জলের অভাব আছে, পুকুর, এবং সেখানটায় পুকুরের জল খেতে হয় মানুষকে, নদীর জল খেতে হয়, ঘোলা জল, এটাও আপনার মানুষকে এখানটায় খেতে হচ্ছে। তারপরে কুসুমন্ডিতে এই প্রবলেমটা আছে, তারপরে কুমারগঞ্জে এই প্রবলেমটা আছে। এই তিনটা ব্লকে এটা খুব অ্যাকিউট প্রবলেম, পানীয় জলের ব্যাপারটা অ্যাকিউট। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি, ধরুন বোরিং ওয়াটার মানে এখান থেকে নলকূপ স্থাপন করে বা আমার যেমন পরিকল্পনা সজল জলধারা একটা প্রকল্প কেন্দ্রের রয়েছে, সেটার মাধ্যমে আমরা আপনার গ্রামের ভিতরে এটা পৌঁছে দিতে পারি। এখান থেকে কেন্দ্রীয় সরকার তার জন্য এক্সট্রা টাকা দেয়, এটা আমাদের এমপি হলে এমপি ফান্ডও পাওয়া যাবে। আমরা সেই জায়গাটি পানীয় জলের ব্যাপারটা আমরা কিন্তু সমাধান করতে পারবো। ওটা একটা 2 Mark 2 টিউবওয়েল, এখন Mark 3 বেরিয়ে গেছে। এই টিউবওয়েলগুলো ম্যাক্সিমাম আমরা যদি আপনার সমস্ত গ্রামে বসানোর ব্যবস্থা করি তাহলে আপনার সেখান থেকে জল আসতে পারে। তারপর পিএইচইকে দিয়ে সেখান থেকে কেন্দ্রীয় সরকার কাছ থেকে টাকা এনে পিএইচির মাধ্যমে আমরা পাইপের মাধ্যমে এই জলটা বিভিন্ন গ্রামে আমরা এটা স্টোরেজ করে পাঠাতে পারি, এটা হতে পারে। এইগুলো মাধ্যমে পানীয় জলের সমস্যা মিটতে পারে বলে আমার ধারণা। এগুলো আমরা করব, এবং এই ব্যাপারে আমরা প্রযুক্তিবিদদের সঙ্গে পরামর্শ নিব, তাদের কথা বলে যে তাদেরও সাজেশনটা কী দিচ্ছেন, কীভাবে আমরা পানীয় জল টোটালি আর আমাদের এলাকার মানুষকে যেন জলের কষ্টে না পড়তে হয়। এটা স্থানীয় সমস্যার একটা বললেন। একটা দ্বিতীয় সমস্যা সেটা হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎটা এখানটা এখনও 40% গ্রামে আপনার পৌঁছায়নি, যদিও রাজীব গান্ধী বিদ্যুৎ যোজনার নামে, গ্রামীণ বিদ্যুৎ যোজনার নামে কংগ্রেস সরকার 2008 সালের মধ্যে এই প্রজেক্টটাকে শেষ করে দিতে চেয়েছিলেন আপনার পশ্চিমবাংলায়, এবং তার জন্য আপনার প্রচুর টাকা, কয়েক হাজার কোটি টাকা পশ্চিমবাংলার সরকারের হাতে তুলে দিয়েছে। কিন্তু তারা যে কোনো কারণেই হোক এই প্রজেক্টটা এখনও পর্যন্ত কমপ্লিট করেনি। এখনই এই অবস্থায় প্রচার করতে গিয়ে যতটুকু জানতে পারছি মোর দ্যান 40% এলাকাতে এখনও বিদ্যুৎ পৌঁছেনি। এটাকে আমি পৌঁছাতে চাই, এবং যেখানেও বিদ্যুৎ রয়েছে এখানে বিদ্যুৎ সারা দিনব্যাপী বিদ্যুৎ থাকে না, একদমই না। এখানে লোডশেডিং সমানে চলছে। হ্যাঁ, এই গরম পড়তে না পড়তে লোডশেডিং শুরু হয়েছে, এটা বাড়বে। তারপরে হচ্ছে ভোল্টেজ খুব লো, খুবই লো। এটা বোধহয় এন্টায়ার নর্থ বেঙ্গলের একটা প্রচণ্ড সমস্যা, সব জায়গায় নর্থ বেঙ্গলের না, কিন্তু আমাদের এই দিক থেকে আসছি আর কি, চারিদিকেই একই রকম প্রায় আর কি। যাই হোক, এটা নর্থ বেঙ্গল তো অবহেলা করে এরা বরাবরই, ন্যাচারালি নর্থ বেঙ্গলে হবেই সব কিছুতে অবহেলা। আর আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে আবার নর্থ বেঙ্গলের মধ্যে সবচাইতে অবহেলিত, মানে একদম লাস্ট মা বাবা হারা আর কি ডিস্ট্রিক্টের। তো সেই জন্য আমরা চাইছি এটা, যে বিদ্যুৎটা আমরা করতে চাইছি এখানটায়। তারপরে আরেকটা বড় সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে রাস্তাঘাটের সমস্যা। রাস্তাঘাট একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার জন্য কোনো পাকা রাস্তা নেই, টোটালটাই আপনার আইলের রাস্তা, এবং আইলের উপর দিয়ে গাড়ি চালানো যায় না। মানুষকে ঢুলিতে করে, এমন গ্রাম আছে ঢুলিতে করে সেখান থেকে রুগীকে নিয়ে আসতে হয় আপনার হচ্ছে পাকা রাস্তার উপরে, সেখান থেকে গাড়ি তারপরে ভাড়া করে নিয়ে তারপর হসপিটালে পৌঁছতে হয়। তো এই রাস্তাগুলো আমরা করতে চাই, এটাও আমরা প্রায়োরিটি দিচ্ছি। আর একটা বড় প্রায়োরিটি আমরা দিচ্ছি, আমাদের এই জেলায় ভালো কোনো হসপিটাল নেই। আমাদের কংগ্রেস আমলে বালুরঘাটে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সেহেতু বালুরঘাট সদর হাসপাতাল স্বাস্থ্য পরিকাঠামো খুবই বাজে, এবং সেখানটায় আপনার হচ্ছে
উন্নত মানের কোনো চিকিৎসার সুযোগ নেই। এক্স-রে মেশিনটাও খারাপ থাকে বেশিরভাগ সময়, আর যখন ভালো থাকে তখন হয়তো চালানোর লোক থাকে না। এখানটায় স্ক্যান হয় না। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের এত বড় একটা জেলা, সেই জেলাতে কোথায় সিটি স্ক্যানটা হয় না। আচ্ছা, সিটি স্ক্যান করার জন্য লোককে সাজেশন দেওয়া হয় মালদাতে যাওয়ার জন্য। এবার তাহলে আমাদের এখানটার মানুষকে, হরিরামপুরের মানুষ প্রথম যাবে কোথায়? আমাদের ডিস্ট্রিক্টে বালুরঘাট যাওয়ার কথা, কিন্তু তারা এখন মালদায় যেতে বাধ্য হচ্ছে। তারা বালুরঘাটের উপর বিশ্বাস নেই। বালুরঘাটের মানুষ হিলির মানুষ, তারা বালুরঘাটের চিকিৎসা নামে মালদায় চলে যাচ্ছে, তারা শিলিগুড়ি চলে যাচ্ছে, কলকাতায় চলে যাচ্ছে। এই জায়গাটায় আমরা বলছি যে আমরা একটা অত্যাধুনিক মানের এইমসের ধাঁচে একটা হসপিটাল, যেটা রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাস মুন্সি স্যাংশন করেছে, আমরা যদি জিতি, আমরা এই ধরনের একটা হসপিটাল আমাদের জেলার কোনো একটা জায়গাতে করবো। আজকে সকালবেলা দীপা দাস মুন্সিও একই কথা বলছিলেন আর কি, ওনার কথা তো এই বিষয়টা উঠে এলো আর কি। না, ওরা তো স্যাংশন করিয়েছে প্রিয় দাস মুন্সি। আচ্ছা, আমি বলছি যে আমরা যদি জিতি, আমরা এটাকে আমরা স্যাংশন করাবো। আচ্ছা, প্রিয় দাস মুন্সি যখন পেরেছেন রায়গঞ্জে, আমরাও পারবো এবং এটা করাবো। এবং এটা যদি হয় একই ছাদের নিচে সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ সুবিধাপূর্ণ হসপিটালের চিকিৎসার সমস্ত সুযোগ গরিব মানুষের এলাকার পাবে খুব কম পয়সার মধ্যে, আমরা সেটা করবই এখানটায়। তাহলে আর কোনো মানুষকে কলকাতা বা বাইরে অন্য কোনো জেলাতে চিকিৎসার জন্য আমাদের যেতে হবে না, ভেলোরেও যেতে হবে না, কোথাও যেতে হবে না, চিকিৎসা এখানটাই পাবে। বরং বাংলাদেশের মানুষ আমাদের এখানটায় আসবে ট্রিটমেন্টের জন্য, কাজে আমাদের আর্নিং হবে। অত্যন্ত উন্নত মানের পরিকাঠামো সম্পন্ন একটি হসপিটাল যাতে আপনাদের করতে হবে। এবং সবশেষে আমি জিজ্ঞেস করবো যে এখানকার গ্রামীণ অর্থনীতি তো মূলত কৃষির ওপর দাঁড়িয়ে রয়েছে, তো সেখানকার কৃষিজীবী সম্প্রদায়ের কি কোনো অভাব অনটন নেই, বা তাদের মানে ধরুন মূলত যে জীবিকার যে মূল উপজীব্য বিষয় তো এটাই, সেখানে আপনার তাদের মানে এখনকার যুব সম্প্রদায় তাদের এমপ্লয়মেন্ট বা এই যে বিষয়গুলো যে বিষয়গুলো আর কি, সেগুলো বেকারিত্ব সমস্যা, এগুলো কি কিছু সে অর্থে মানে খুব কি এখানে প্রকট বা সেরকম কিছু? নিশ্চয়ই, এখানটায় তো আপনার কাজ করার সুযোগ কম, চাকরিজীবীর সংখ্যা কম, আপনার কলকারখানা নেই, ন্যাচারালি চাকরিজীবী সংখ্যা আমাদের এখানটায় সরকারি ছাড়া, আর বেসরকারির মধ্যে আপনার প্রাইমারি স্কুল যেগুলো আছে আধা সরকারি, সেগুলো ছাড়া আর কিছু নেই অ্যাকচুয়ালি। তো সেই দিক থেকে এটা মূলত কৃষি নির্ভর জায়গা, এবং কৃষির জন্য যেটা দরকার সেচের জল, সেটাও কিন্তু এই সরকার তৈরি করে দিচ্ছে না, এবং যার ফলে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীর বেডগুলো উঠে এসছে, বন্যা প্রতি বছর হচ্ছে। আপনার সামান্য বৃষ্টি হলে বন্যা হয়ে যাচ্ছে, অন্য জায়গায় পাশে কোথাও বন্যা হলে সেই বন্যার জল এসে ভাসিয়ে দিচ্ছে দেখে মানুষ বাড়িঘর ছাড়া হচ্ছে প্রতি বছর। তার কোনো পার্মানেন্ট সলিউশন নেই, কোনো পরিকল্পনা করা হয়নি। এই যারা এমপি হয়েছিলেন বা যারা মিনিস্টার হয়ে আছে, তারা কোনো দিন এটা নিয়ে আলোচনা করেননি, কোনো পরিকল্পনা করেননি। আজকে সেই পরিকল্পনাগুলো আজকে আমরা বারবার করে বলছি যে এগুলো না করার জন্যই আজকে কিন্তু বন্যা হচ্ছে। আমরা যেমন আমাদের যেটা মাথায় আছে, আমরা নদীগুলোকে ড্রেজিং করানোর জন্য আপনার সেখানটা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রস্তাব রাখবে, এবং নদী যদি আমরা 25 ফিট 30 ফিট বা 35 ফিট ডিপ খুঁড়ে দিই, এই নদী খুঁড়তে গিয়ে দুপাশে কিন্তু যে পাটটা তৈরি হবে বাঁধের কাজ করবে। এবার হচ্ছে বন্যা হতে গেলে 30-35 ফিট উপরে জলকে উঠাতে হবে, সেই বন্যা এখন আর হয় না। তো সুতরাং বন্যার হবে না কোনো, এবং এই জলটা স্টোর হয়ে থাকবে। এই যে যখন গ্রীষ্মের সময় খাল বিল পুকুর শুকিয়ে যাবে, কৃষকরা যখন সেচের জন্য চাষ করতে পারবে না, এই সময় এই জলটাকে রিভার লিফটের মাধ্যমে অথবা তাদের ব্যক্তিগত উদ্যোগে পাম্পিং মেশিন সেট করে নদীর থেকে এই জলটা যদি আমরা জমিতে দাওয়ায় দিতে পারি, তাহলে কিন্তু 3টা জায়গায় 4টা ফসল এখানটা কৃষকরা উৎপন্ন করতে পারবে। সুতরাং এটা একটা অর্থনৈতিক লাভও হবে কৃষকদের, অ্যাট দ্য সেম টাইম জলের অভাবটা থাকবে না। আমরা এটা যদিও একটা খুব বড় পরিকল্পনা, আমরা এটা ক্রমাগত চাপ সৃষ্টি করে এই ব্যাপারটাও করব বলে আমার মাথায় আছে, এটা আমরা করতে চাইছি। এবং এমপ্লয়মেন্টের ব্যাপারটাতে আমরা চাইছি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ এখানটায় গড়ে উঠুক, যার মাধ্যমে এখানকার কৃষকের ঘরের ছেলেরা মেয়েরা তার চাকরি। অসংখ্য ধন্যবাদ।